নমস্কার, শুভ সকাল। মনের জানালার আরো একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকের সকালটা একটু ভিন্ন ধর্মী হতে চলেছে, কারণ আজকে আমরা যাকে আমাদের স্টুডিওতে পেয়েছি, আসুন তার সঙ্গে আপনাদের সকলের আগে আলাপ করিয়ে দিই। আর তারপর আরো তো অনেক কথা, গল্প, আড্ডা আপনাদের সকলের সঙ্গে রয়েছে। আমাদের সঙ্গে আছেন স্টুডিওতে সুতপা দত্ত দাশগুপ্ত। নমস্কার দিদি। নমস্কার। কেমন আছেন দিদি? খুব ভালো, যদিও গরমটা একটুখানি বেশ তাতিয়ে পুড়িয়ে দিচ্ছে, তো তাহলেও এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে, আমন্ত্রিত হয়ে আসতে পেরে খুব ভালো লাগছে। আমাদের দৈনন্দিন জীবনযাপনে একটু অন্যরকম, সেখানে কর্মব্যস্ততা, বিভিন্ন রকমের মানসিক অবসাদ, চাপ, তারপর তো দৈনন্দিন যেরকম দুর্ঘটনা ঘটেই চলেছে, তার মধ্যে থেকে আমরা পার করছি, সেটা ভীষণ রকম নিষ্ঠুর। কিন্তু তার মধ্যেও যদি একটুখানি অন্য ভিন্ন ধর্মী ব্যতিক্রমী আলোচনার মধ্য দিয়ে আমরা যেতে পারি, আমার মনে হয় আমাদের যারা দর্শক বন্ধুরা আছেন তারাও উপকৃত হবেন। দিদি, আপনি তো পেশায় একজন শিক্ষিকা, তার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে আপনি যুক্ত। এরকম একটা কাজ, মানুষকে সতর্ক করা, ইমোশনাল ওয়েলনেস নিয়ে কাজ করা, এটা নিয়ে দুটো কথা আপনার সঙ্গে আলোচনা করতে চাই। হঠাৎ কেন মনে হলো যে শিক্ষাদানের পাশাপাশি এরকম একটা জিনিসকে জীবনের সঙ্গে যুক্ত করার, বা যে সমস্ত মানুষরা আপনার সঙ্গে যুক্ত তাদেরকে এরকম একটি ব্যতিক্রমী যে ভাবনার মধ্য দিয়ে আমরা যাই, যে মানসিক অসুস্থতা, মন খারাপ, কিভাবে সেটা থেকে তাদেরকে বের করে আনেন। আসলে শিক্ষিকা হিসেবে কাজটা আমি মনে করি একটা নির্দিষ্ট পরিসরে থাকে না কখনো, এটা অনেক বৃহত্তর ব্যাপার। কারণ শুধু শিক্ষাদান করা নয়, শিক্ষাদান মানে হচ্ছে পাঠদান। শিক্ষাদান অর্থাৎ মানে পাঠদান নয়, শুধু ছাত্রীদের সাথে মেলামেশা করা, তাদের আন্তর্মনের খবর রাখাটা একটা বিরাট বড় কাজ পাঠদানের সাথে সাথে। আসলে বিষয়টা হচ্ছে যে আমাদের মন বিভিন্ন কাজে, বিভিন্ন অংশে ভাগ করা থাকে। সেই আংশিক মনগুলোকে একটা সম্পূর্ণ কাজের জন্য তৈরি করাটা হচ্ছে প্রস্তুতির প্রথম ধাপ। সেই প্রস্তুতিটা করতে গিয়েই মনে হলো যে শুধু পড়াশোনা নয়, শুধু খেলাধুলো নয়, বা শুধু গান বাজনা নয়, ভালো থাকার জন্য আমাদের মনকে প্রস্তুত করা, অথবা আমাদের মনকে ঠিকঠাক মতন জায়গায় নিয়ে আসাটা শিক্ষিকাদের বা শিক্ষক শিক্ষিকাদের একটা কাজ হতে পারে। সেই থেকেই ইমোশনাল ওয়েলনেসের প্রতি আগ্রহ। আর আমার ছোটবেলাটা কেটেছে উত্তরপাড়ার একটা খুব নামকরা স্কুলে আমি পড়াশোনা করেছি, যেটা অনেকটাই শান্তিনিকেতনের ভাবধারায় পরিচালিত। তার নাম হচ্ছে দেবেশ্বরী বিদ্যায়তন। এবং ছোট থেকেই যেহেতু শান্তিনিকেতনই, আর তার পাশাপাশি আমরা বেদ, উপনিষদ, গীতা ইত্যাদি যে শ্লোকগুলো, সেই শ্লোকগুলোকে আমরা প্রার্থনার মাধ্যমে আমাদের জীবনের অঙ্গ করতাম। সেই শ্লোকগুলো নিয়ে আমার বর্তমান কাজটা সেই শ্লোকগুলোর সাথে যুক্ত, যে শ্লোকগুলো আমাদের মনকে ভালো রাখার একটা অন্যতম হাতিয়ার। তাই এই যে সমস্ত ভাবনা চিন্তাগুলো, এগুলো কিন্তু আমাদের আগের সময়ও ছিল। যে সময় মানুষ বেদ চর্চা করত, সেই সময় কিন্তু এত তো আমাদের সমাজে এত উন্নতি ছিল না। কিন্তু আবার পিছন ফিরে যদি একটা ভাবনার আমরা সম্মুখীন হই, আমার মনে হয় যে সেই সময় বা সেই সমাজে আমরা কিন্তু অনেকটা বেশি উন্নত ছিলাম। এখন যে সমাজে আমরা বিলং করছি, কোথাও দেখা যাচ্ছে যে বাচ্চাদের মধ্যে প্রচন্ড রকমের অস্থিরতা। যদিও এটার পুরোপুরি প্রমাণ পাওয়া গেছে কিনা আমি জানি না, লোকমুখে প্রচলিত, কিন্তু এটা নাকি শুনেছি যে মন্ত্রোচ্চারণের মাধ্যমে মানুষের সমস্ত রকম কষ্ট, যাতনা দূর হয়ে যেত। সেখানে এখন আমরা দেখতে পাই যে মেডিটেশনের একটা বিরাট ভূমিকা। সেটা নিয়ে দুটো কথা যদি বলেন। আমি মনে করি যে মন ভালো রাখার অন্যতম চাবিকাঠি, কিন্তু মন ভালো রাখাটা হচ্ছে নিজেকে ভালো রাখার অন্যতম চাবিকাঠি। আর মন ভালো রাখতে গেলে যেগুলো ভালোবাসার জিনিস, দ্যাট উড বি দ্য কি অফ হ্যাপিনেস। সুখী থাকার যে চাবিকাঠি, সেই চাবিকাঠিটা কি? নিজেকে সুখী রাখা, নিজেকে ভালো রাখা। তাহলে তুমি যেটা ভালোবাসো, সেই ভালোবাসার সাথে যদি তুমি থাকতে পারো, তাহলে তুমি নিজেকে ভালো রাখবে, এবং সেই সাথে তোমার চারপাশের গণ্ডিও তখন তোমার সাথে অনেক বেশি ভালো থাকবে। আমি স্কুলে কিছু জিনিস
জিনিসের সাথে ব্যাপৃত আছি। যেমন ধরো কোনো কর্মশালা পরিচালনা করা হলে আমি সেটা চেষ্টা করি যে মিউজিকের মাধ্যমে বা ওদের যে ছাত্রীদের যে লিটারারি ক্রাফটম্যানশিপ আছে সেইগুলোকে বের করে নিয়ে আসার মাধ্যমে তাদেরকে ভালো রাখি, সেই সঙ্গে আমিও ভালো থাকি। ছোটদের মনটা তো অনেক নির্মল, অনেক কলুষ মুক্ত। বর্তমানে দেখা যায় যে এই যে ছাত্র ছাত্রী বেড়ে ওঠার যে বয়সটা, বৃদ্ধির যে বয়সটা, এই সময়ে এসে বাচ্চাদের মধ্যে একটা ভীষণ রকম অপসংস্কৃতি কাজ করে। অপসংস্কৃতি ঠিক বলবো না, আমি এটাকে বলবো আজকের সমাজ আমি যে যতটা দেখছি ততখানি ভাবধারায় আমি বলবো যে একটু অস্থির। এরা কোনো কিছুতেই যেন ঠিক মতন মনোসংযোগ করতে পারছে না। এরা যখন করুক না, সোশ্যাল মিডিয়ায় থাকুক, তাতে কোনো সমস্যা নেই। সোশ্যাল মিডিয়া ইজ এ কাইন্ড অফ থিং, সেটাকে তুমি যেভাবে হ্যান্ডেল করবে সেটা কিন্তু তোমার কাছে ঠিক সেভাবেই আসবে। কত জিনিস, কত রকম কিছু জানার বিষয় আছে, কত ক্রিয়েটিভ ভাবে নিজেকে উপস্থাপিত করতে পারো সেই বিষয়টাও আছে। কিন্তু আমার যেটা মনে হয় যে আজকের যে ছোট ছোট বাচ্চারা, এরা কোনো কিছুতেই যেন ঠিক মতন কনসেন্ট্রেট করতে পারছে না। সেই কনসেন্ট্রেশনের অন্যতম প্র্যাকটিস, চর্চার বিষয়টা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে অনেকটাই তাদের মনোসংযোগটা কিভাবে তারা দেবে। তারা এই কখনো প্রাণায়াম অভ্যাসের মাধ্যমে, কখনো যোগাভ্যাসের মাধ্যমে, বা কখনো মেডিটেশন, বা কখনো মন্ত্রোচ্চারণের মাধ্যমেও এরা কিন্তু ওই কনসেন্ট্রেশনটা অভ্যাস করতে পারে, যেটা সামগ্রিকভাবে অভ্যাস করলে তারা প্রতিটি বিষয়ে কনসেন্ট্রেটেড হতে পারবে এবং অনেক বেশি ইন্টিগ্রেটেড হতে পারবে, অনেক বেশি সংহত হতে পারবে। আমাদের ভারতীয় সংস্কৃতিতে আমরা দেখেছি বেদ, উপনিষদ, যোগাসন, ব্যায়াম, প্রাণায়াম একটা সময় ছিল, এখনো আছে। কিন্তু কি মনে হয় যে গ্লোবালাইজেশনের সময় আমরা দাঁড়িয়ে এগুলো কতটুকু হারিয়ে ফেলেছি, এবং বা কতটুকু এগুলো আমাদের জীবনে ফিরিয়ে আনার দরকার আছে? মানুষ হচ্ছে অভ্যাসের দাস। ধরো সকালবেলা আমরা যখন স্কুলে যাই, প্রতিটা স্কুলেই এই বিষয়টা তো প্রচলিত রয়েছে। আমরা যখন স্কুলে যাচ্ছি তখন আমরা সকালে 5 থেকে 7 মিনিট আমরা প্রেয়ারের জন্য দিচ্ছি। এই প্রেয়ারটাকে যদি সুন্দরভাবে পরিচালনা করা যায়, আমার স্কুলে আমি দেখেছি, বা আমার যে আগের স্কুল আমি যেখানে পড়েছি দেবেশ্বরী বিদ্যায়তন, সেই স্কুলে আমি দেখেছি কিন্তু এত সুন্দর করে 5 মিনিটের জন্য এই মনকে সংহত করার শিক্ষা দেওয়া হতো। আমরা তো নিজেরা যেটা শিখি সেটাই পরবর্তীকালে শেখাই। তো এছাড়াও আমি একটা এই কিছুদিন আগে, গত বছর আমি বেঙ্গালুরুর একটা স্কুল ভিজিট করেছিলাম, ওই ইমোশনাল ওয়েলনেস এই বিষয়টার উপরে মানে কাজ করতে গিয়ে। তো সেখানে আমি দেখেছি ওরা ব্রহ্মকমল বলে মানসিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের নিয়ে একটা উইং ওদের আছে। সেই উইং এর প্রতিটি বাচ্চা, ওরা সকালবেলা প্রেয়ার মানে ওদের কাছে হচ্ছে ক্রিয়েটিভ প্র্যাকটিস। হ্যাঁ, ওরা সকালবেলা মান্দালা আর্ট প্র্যাকটিস করে। এই যে পিছিয়ে পড়া বাচ্চাগুলো, তারা তো মানসিকভাবে একটুখানি অবদমিত থাকে, কোথাও একটা থাকে, সুস্থ স্বাভাবিক বাচ্চা নয়। কিন্তু তারাও কি অদ্ভুত ভাবে যে ওরা সোমবার দিন ধরো মান্দালা আর্ট করে, মঙ্গলবার দিন ওরা নিজেরা যে আলপনাটা দেয়, দক্ষিণ ভারতীয় রীতিতে যে আলপনাটা দেওয়া হয়, তুমি না দেখলে বিশ্বাস করবে না যে কিভাবে প্রতিটি বাচ্চা তাদের ক্লাসরুমের সামনে ওই আলপনাটা এঁকে রাখে। বুধবার দিন ধরো তাদের প্রেয়ার হচ্ছে স্যান্ড আর্ট, তারা স্যান্ড আর্ট শেখে। ওই 5 মিনিট কি ওই 10 মিনিট তারা কিন্তু ওইভাবে কনসেন্ট্রেট করে। এটা হচ্ছে একটা শিক্ষা, যেটা অভ্যাস করানো হলে আমার মনে হয় আজকের যুগে যে এই যে একটা ভীষণ ভাবে সবাই ভীষণ কি বলবো মনোযোগহীন হয়ে পড়ছে কোনো কাজেই এরা। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতেও তুমি দেখবে বাচ্চা ইউটিউব দেখছে, কিছুক্ষণ বাদে 5 মিনিট বাদেই তার ইউটিউবের প্রতি কনসেন্ট্রেশন চলে গেল, সে এবার আবার অন্য একটা খেলা খেলতে গেল, খেলাতেও সে কনসেন্ট্রেট করতে পারছে না, এবার তাকে অন্য আরেকটা করতে হবে। এটা কিন্তু একটা মনের মতো কথা বললেন যে একটা বাচ্চা ইউটিউব দেখছে, হঠাৎ করে ও হোয়াটসঅ্যাপে চলে গেল, বা অন্য কোনো গেমসে ওর একটা মনোসংযোগও করছে। এই যে অস্থিরতা কি ভীষণ ভাবে আমাদের এই প্রজন্মটাকে গ্রাস করে ফেলেছে, আমরা নিজেরাও বুঝতে পারি। আর দিদি, আপনি তো লেখালেখি করতেও ভালোবাসেন, লেখালেখি নিজের একটা নেশা।
হ্যাঁ, নেশা। আমি কবিতা লিখি, কবিতাটাই আমার লিখতে ভালো লাগে। আর যখন সম্পাদকেরা বলেন গদ্য লিখতে, তখন আমি ওই আমার ভ্রমণ অভিজ্ঞতাগুলোকে আমি লিখি আর কি, যেগুলো বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। আমার সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র পূর্বের মেঘালয় আর অরুণাচল প্রদেশ ছাড়া বাকি সমস্তটাই আমার ঘোরা হয়ে গেছে। এবং যেসব জায়গায় আমি গেছি সব জায়গাতেই প্রায় আমি স্কুল ভিজিট করেছি। ওই স্কুল ভিজিটের অভিজ্ঞতাগুলো নিয়েও আমার বহু লেখা রয়েছে, যেগুলো নিয়ে একটা বই বেরোতে চলেছে, 2026-এ বেরোবে, টিকেট টু হ্যাপিনেস, সুখ কুঠুরির চাবিটি। তো সেই সমস্ত কাজগুলোর সাথে ব্যাপৃত থাকি, কিন্তু আমার মূল হচ্ছে কবিতা। তাহলে একটা কবিতা তো শোনাই যায়, শুনতে ভীষণ রকম মন চাইছে। আপনাকে পেয়েছি, একটা কবিতা শুনবো না তা কি করে হয়? আরো অনেক কিছু শুনতে চাই, ভ্রমণ অভিজ্ঞতার কিছু স্বল্প দৈর্ঘ্যকারে শুনতে চাইবো অবশ্যই। যেহেতু আমার কাজটা মনকে ভালো রাখা, ভালোবাসা, ভালো লাগা, ভালো থাকা, সবকিছু নিয়ে ভালোতে বসবাস করাটাই ভালোবাসা, তাই একটা ভালোবাসার কবিতা শোনাচ্ছি। ভালোবাসলেই শিউলি ফোটা ভোর, স্মৃতি জেগে থাকে আলো হয়ে চোখের পাতায়, জ্বলে ওঠা আলোর পিছু পিছু হাঁটি, চেনা চেনা ছায়া আর অচেনা মানুষ, চেনা ছক ভেঙে লেখা উপকথা, প্রেম জেগে থাকে শূন্যতা আশ্রয়, যেমন তারারা জেগেছিল আমাদের জেগে থাকা রাতের সাথে। মনে পড়ে সূর্যের আলোকে সাক্ষী রেখে হাতের ওপর রেখেছিলে হাত, নিশুতি রাতের চাঁদ নির্ঘুম চেয়েছিল শ্বাসের ভিতর, যখন হারিয়েছিল প্রশ্বাস। অনন্ত শরৎ বেজেছিল সেই দিন, কিছুই হারিয়ে যায় না। চেনা মানুষ, চেনা মুহূর্ত, টুকরো কথার স্রোত, দীর্ঘক্ষণ চেয়ে থাকা অপলক আদরের ছায়া, জল হয়ে ভেসে থাকে, ছায়া হয়ে আঁকা থাকে মনের দেওয়ালে। সব স্মৃতি মেখে আছে সে আলোর রং, সব ইচ্ছেরা স্বপ্নে শিশিরের মতো আলতো পায়ে সবুজ বনে। আমি শুধু এইটুকু জানি, ভালোবাসলেই শিশির ছোঁয়ায় ফুটবে শিউলি। আমি শুধু এইটুকু জানি, ভালোবাসলেই শিশির ছোঁয়ায় ফুটবে শিউলি, এক আকাশ বৃষ্টি নামবে আর প্রজাপতি উড়বে গোপনে। বাহ, ভীষণ ভালো লাগলো। বৃষ্টি, প্রজাপতি, সমস্ত কিছুই কিন্তু পজিটিভিটিকে বয়ে নিয়ে আনে আমাদের মধ্যে। আমার কাজগুলোই তাই। আমরা যখন উচ্ছ্বাসিত হয়ে পড়ি তখন বৃষ্টিকে ভাবি, একটা রঙিন প্রজাপতি, কেমন একটা মনে হয় না যে মনের মধ্যে ডানা মেললো। খুব ভালো লাগলো দিদি। সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা চোখ রাখুন চ্যানেল ভিশনে। Venus, the hot water professionals. আসুন, I will show you. Venus, দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে। এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, 5 এসির জন্য, যা দেয় দীর্ঘ আয়ু। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। Venus. ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের সকলের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। সঙ্গে আমি আছি নিবেদিতা এবং আজকের আমাদের অতিথি শিল্পী দিদি। এরপর একটু ভ্রমণ বিষয়ক কিছু শুনতে চাই, কিছু অভিজ্ঞতা। এই প্রসঙ্গে আপনি বললেন যে বিভিন্ন স্কুল আপনি ভিজিট করেছেন এবং সেখানকার বাচ্চাদের নিয়েও নিশ্চয়ই কিছু কাজ তো করা হয়েছে। বাচ্চাদের নিয়ে বলতে আমি প্রথমেই যেটা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে লাদাখের যে সেকমোল স্কুলটা, যেটা নিয়ে সোনাম ওয়াংচু, ওনাকে নিয়ে যে 3 ইডিয়েটস, আমাদের প্রখ্যাত পরিচালক আমির খানের যে 3 ইডিয়েটস, যদিও ওটা রাজকুমার হিরানির, তো আমির খান অভিনীত, সেই স্কুলটা আমি ভিজিট করেছিলাম। অদ্ভুত কিছু ব্যাপার। একে তো লাদাখে ভীষণ অক্সিজেনের অভাব, গিয়েই প্রচুর অসুস্থ হয়ে পড়লাম, আর যার জন্য আমাদের ঘোরাফেরাটা ওই ছোট্ট, মানে প্রথম 2 দিন আমরা ওই লাদাখের আশেপাশেই একটুখানি যেখানে ছিলাম তার আশেপাশেই দেখছিলাম। তারপরে বিশাল অনেক দূর গাড়ি করে গিয়ে ওই সেকমোল স্কুলটায় গেলাম। সেকমোল স্কুলটায় যেটা সব থেকে খুব ভালো লেগেছিল সেটা হচ্ছে, তুমি যদি ফেল করো তাহলে ওই স্কুলে অ্যাডমিটেড হবে,
মানে 3বার যারা ফেল করে, অন্য স্কুলে 3বার যারা ফেল করেছে তারা হচ্ছে ওই স্কুলে পঠন পাঠনে যোগ্যতা পেয়েছে। কারণ ওরা হচ্ছে বেসিক বিষয়গুলো শেখায়, অঙ্কের বেসিক, ইংরেজির বেসিক, হিন্দি যদি শেখো তাহলে হিন্দির বেসিক অথবা রিজনাল ল্যাঙ্গুয়েজের বেসিক। বেসিকটাকে ওরা পোক্ত করতে চাইছে। সেই জন্য ওদের পঠন পাঠন পদ্ধতি শুধুমাত্র ক্লাসরুমে সীমাবদ্ধ নয়। যেমন ধরো ক্লাসরুমেতে তোমার দরজার মধ্যে ওই পুলি বালির ঝুলিয়ে রেখে দরজার মধ্যে ওরা ওই পুলি সিস্টেমটা ফিজিক্যাল সায়েন্সে যেটা আমরা পড়ি সেইটাকে শেখায়। বা দরজার সামনেটা আলপনার মতো চাঁদা আঁকা আছে, এবার দরজাটা কোন কোণে 45 ডিগ্রি কোণে খুললে মানে সেই যে আকৃতিটা সেটা হচ্ছে ওই চাঁদাটা। এইভাবে ওদের প্র্যাকটিক্যালি ওদের শেখানো হয়। তারপরে হচ্ছে ওদের আরো প্র্যাকটিক্যাল বিষয়গুলো হচ্ছে কৃষি কাজ, পেঁয়াজের চাষ তুমি ওই ঠান্ডায় কিভাবে করবে। ক্লাস 10 না, ধরো ক্লাস 7-এর ছাত্ররা তারা ওই পেঁয়াজের চাষটা করবে, এটা তাদের হচ্ছে টাস্ক। একটা সেমিস্টার ওরা ওই পেঁয়াজের চাষ কি করে করবে, তার সাথে আরো কিছু প্র্যাকটিক্যাল বিষয়। বয়েজ স্কুল, হ্যাঁ বয়েজ স্কুল প্রধানত, কিন্তু ছাত্রীও আছে দেখেছিলাম। এটা আমার তখন মাথায় আসেনি প্রশ্নটা যে এটা কি শুধু ছাত্রদের জন্য, ছাত্রীও ওদের আছে দেখেছিলাম, ওদের বোর্ডিং স্কুল। তবে ছাত্রীরা সংখ্যায় খুবই কম। ছাত্রীরা ওই তোমার আমাদের যেমন হোম সায়েন্স পড়ানো হয় ওদের তেমনি যাদের ইন্টারেস্ট আছে তারা হিমস শেখে, এমনকি তারা মন্ত্রোচ্চারণও ওখানে খুব সুন্দর শেখানো হয় জানো তো। ওরা তো মেইনলি বুদ্ধিস্ট, যার জন্য ওরা ওই চ্যান্টিং গুলো করে, হিমস শেখে। তারপরে এমনকি অর্গানাইজ হোম সায়েন্সের বিভিন্ন টুকিটাকি, সেলাই, কাটিং, অমুক তমুক এই সময় তাদের শেখানো হয়, কৃষি কাজ শেখানো হয়। তুমি জল কিভাবে একটা বাড়িতে, ওয়াটার কিভাবে তুমি স্যানিটেশন নিজে মানে গ্রাফিক কি বলবো, নিজে ওটা কিভাবে তৈরি করবে সেটাও ওদের ওখানে শেখানো হয়। জীবন সম্পর্কে প্র্যাকটিক্যালি খুব অভিজ্ঞ করে তোলা হয়। সেই সাথে আমাদের যে সমস্ত সাবজেক্ট রয়েছে সেগুলোর বেসিক গুলো ওদের শেখানো হয়। কি অদ্ভুত অভিজ্ঞতা অর্জন করলাম আমি, হয়তো যেতে পারিনি, কিন্তু এই যে আপনার ব্যক্তিগত উপলব্ধি যেটা আমাদের সঙ্গে শেয়ার করলেন, ভারী অদ্ভুত একটা অনুভূতি যে একটা স্কুলে ফেল করলে আবার তিনবার ফেল করলে, স্কুল থেকে 3বার ফেল করলে তখন তো তোমাকে বার করে দেবে এমনিতেই। তখন ওরা অ্যাডমিশন টেস্ট নিয়ে, মানে কোনো অ্যাডমিশন টেস্ট নেই, ওটাই তোমার অ্যাডমিশন হওয়ার ছাড়পত্র আর কি, অ্যাডমিটেড হওয়ার ছাড়পত্র। মানে একটা মানুষ ফেল করলেও তাকে সুযোগ দেওয়া হয় এবং তাকে তখন সেইভাবে তৈরি করা হয়, তার বেসিক থেকে তাকে তখন তৈরি করা হয়। এবং আমি আরো একটা ক্লাস ওদের যেটা খুব ইন্টারেস্টিং সেটা দেখেছিলাম, সেটা হচ্ছে পরিবেশ সম্পর্কে বিভিন্ন পাঠ তাদের দেওয়া হয়। এবং ওই ক্লাসটা নেন ওই সোনাম ওয়াংচুক, উনি তো পরিবেশবিদ হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ উনি পরিভ্রমণ করেছেন, বিভিন্ন ফেলোশিপ পেয়েছেন। ওনার যে এই স্কুলটাও চলেই হচ্ছে স্পন্সরশিপে, বাইরে থেকে বিভিন্ন অনুদান আসে এবং মানে ভেরি ইন্টারেস্টিং। রাত্রেবেলা ওরা ছাদ ঠান্ডা রাখতে, ওদের তো ভীষণ প্রচুর ঠান্ডা, আর হচ্ছে অক্সিজেন নেই, হ্যাঁ তার মধ্যে আবার অক্সিজেনও নেই। অতএব ওরা হচ্ছে যে গাছপালাগুলো যেগুলো শুকিয়ে যাচ্ছে ওদেরই ক্ষেতের গাছপালা, সেগুলো বোঝা করে এনে ওদের ছাদে বিছিয়ে রাখে যাতে ওদের ঘরটা অনেক গরম থাকে। হ্যাঁ, তো এটাও ওদের একটা ক্লাস, ওইটা কিভাবে করবে সেটাও শেখানো হয়। মানে ভীষণই পুঙ্খানুপুঙ্খ ভাবে জীবনের যে যে জিনিসগুলো প্রয়োজন বাস্তবিক একটা অভিজ্ঞতা ওরা কিন্তু ওদের মধ্যে তৈরি করে দিয়ে থাকে। ভীষণ ইন্টারেস্টিং একটা পার্ট। আমরা জীবনে যেগুলো ভাবতেই পারি না, হয়তো আমাদের পাঠ্যক্রম সেইগুলো আমরা শিখিনি, আমরা হয়তো অন্যভাবে সেই অভিজ্ঞতার, আমরা সাধারণত একটু, আমি বলছি না কোনোটাই খারাপ, কিন্তু আমার মনে হয় এগুলো নিয়েও একটু ভাববার সময় এসেছে। ভীষণ ভীষণ ভাবে দরকার। ধরো বাইরে যে সমস্ত
ছাত্রছাত্রীদের প্রযুক্তিগত যদি দক্ষতা থাকে তাকে সেভাবে তৈরি করা হয়, বা ধরো কারো ক্রীড়া দক্ষতা রয়েছে তাকে সেভাবে তৈরি করা হয়। তো আমাদের এখানে এইটা ভাবা হয় না। কোনো ছাত্রী হয়তো পুঁথিগত বিদ্যায় সে একটু পিছিয়ে পড়ছে, কিন্তু সে সাঁতারে ভীষণ পটু। আমার মনে হয় এটা ভাববার সময় এসেছে, এবং আমাদের যারা বিবেচক মানুষ আমরা, তারা প্রত্যেকেই এরকম একটা ভাবনা ভাবতেই পারি যে যে মেয়েটি সাঁতার শিখবে সে যাতে প্রথম থেকেই সাঁতারেই দক্ষ হয়ে তৈরি হতে পারে। তাই তো। আমার একটা ওয়ার্কশপ ওখানে ভীষণ জনপ্রিয় হয়েছিল। আমি এই হিমসের ওপর, চ্যান্টিং এর ওপর আমি একটা ওয়ার্কশপ করেছিলাম। তো আমি সেই গানটা একটুখানি বেশ বেশ, একটা গান শোনাই যায়, শুনতে ভীষণ ভাবে মন চাইছে, গান শুনবো একটা আমরা। আচ্ছা, গান নয়, এটা একটা মন্ত্র, ঋগ্বেদের একটা মন্ত্র। আজকের এই সকালটা আমরা ভীষণ রকম একটা ব্যতিক্রমী ভাবনার উপর থেকে গেলাম, আর ভীষণভাবে ভালো লাগলো এই কারণে যে যে ভাবনাগুলো আমরা ভাবতে পারিনি, যে ভাবনাগুলো থেকে আমরা অনেকটা পিছিয়ে আছি, সেই সমস্ত সম্পর্কিত তথ্য আপনি তুলে ধরেছেন। ভীষণভাবে ভালো লেগেছে আমাদের। যেতে যেতে একটা নিজের লেখা যদি কিছু আমাদের শোনান, কিছু উপহার দিয়ে থাকেন, বেশ ভালো লাগবে তাহলে আমাদের। তাহলে আমার সদ্য লেখা একটা কবিতা বলি। আমাদের আনন্দের কাল। প্রথমেই বলে রাখি, এ গল্পে নীরব বাতাস, নিছকে ঘুরের পথ চলা, ঘুমের পলকে জাগে ছায়া ছায়া সংসার, পাঁচিলের ওপাশে শ্যাওলা উঠোন, নিঝুম রোদের সাথে আকাশের অমুক কথা বলা। প্রতিদিন জেগে উঠি, প্রতি শ্বাসে প্রতিবার মরি, জবানবন্দি লেখে খাগের কলম, ফুসফুসে বেজে ওঠে কত শত অশ্রুত গান, বেদনার বিলাবল, আনন্দ ইমন কল্যাণ। কান পেতে শোনো, কে যেন রাখছে লিখে কস্তুরী কথা, সেই আলো দিন, মেঘলা আবেশ, বেল জুঁই জোছনার আপাত সুরেলা স্বরলিপি, যত্নে সাজিয়েছি ঘর বুনোফুল, ভালো থেকো, ভালো থাক সাদামাটা প্রেম, আমার আশ্রয় ভূমি, আমাদের অদেখা আমূল। খুব ভালো লাগলো দিদি, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই সঙ্গে দর্শক বন্ধুরা আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন।